সমস্যা নাই। এই, আপনি খেয়ে নেন তো, জারিফাকে নিয়ে রুটি খেয়ে নেন তো, ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। আমি ক্লাসে আছি এখন। আচ্ছা, তো কয়জন জয়েন করলো? আচ্ছা, আমরা শুরু করি। আহ, দেখেন, ইলেকট্রিসিটি ফিরে আসলো কেবলই। তো যাই হোক, এখন তো একটু সমস্যা, আজকে তো সারাদিনে কোনো ক্লাসই নিতে পারিনি। ওই সকালেও ইলেকট্রিসিটি প্রবলেম, রাতেও হলো। এর মধ্যে আমাদেরকে আগাতে হবে, আমরা বাংলাদেশে বাস করি, অনেক সমস্যা থাকবে। তো ডেপ্রিসিয়েশনটা গতদিন আলোচনা করেছিলাম, তো আপনারা কেউই ঠিক মতো পড়েননি, সেজন্য আজকে আবার আলোচনা করছি। আসলে এইভাবে বারবার যদি আমরা রিপিটেড ক্লাস করি, তাহলে সিলেবাসটা অনেক বড়, আমরা খুব ঝামেলায় পড়ে যাব, সিলেবাস কভার হবে না। তো আপনারা সিরিয়াসলি একটু ক্লাসগুলো দেখেন, আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, আর আজকে হাফ টাইম করে আমি রেখে দিব, আপনারা বাসায় একটু ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, যার যেটা প্রবলেম হোয়াটসঅ্যাপে আমাকে কোশ্চেন সেন্ড করবেন, আমি ইনশাল্লাহ সেটা আপনাদেরকে সলভ করে দিব, ঠিক আছে? আর অবশ্যই আপনারা আইসিএমইবির যে ম্যানুয়াল সেটা করবেন, যে কোনো বই যেখানে ডেপ্রিসিয়েশনের ম্যাথ আছে সেগুলো করবেন, বাট এক এক বইয়ে এক এক নিয়ম আছে, দেখার দরকার নাই। আমি যে নিয়মে করে দিচ্ছি সেই নিয়মে আপনারা প্র্যাকটিস করবেন, এটা বেস্ট ফরম্যাট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বুকগুলোর কম্পারিজন করে যেটা বেস্ট ফরম্যাট শুধুমাত্র সেটাতেই আমি করে দিই, এবং আমাদের ঢাকায় মামুনুর রশিদ স্যার যিনি পড়ান, উনিও সেম এই ফরম্যাটেই পড়ান। সুতরাং আপনারা এটা ফলো করবেন। হ্যাঁ, এটাতে ভুল ত্রুটি কম হওয়ার চান্স থাকে। এই 3 4 5 6 7 জন মাত্র, স্টুডেন্ট হচ্ছে 17 জন, আছে 7 জন, কেমন লাগে বলেন? হ্যাঁ, বৃষ্টি বাদলের দিনে 1 ঘন্টা লেটে শুরু করছি, তারপরও এই অবস্থা যদি হয়, তাহলে আর মানে বলার কিছু থাকে না। নানান জন নানান সমস্যা, এর মধ্যে আমাদেরকে আগাতে হবে। তো আমরা শুরু করি। দেখেন, একদম ভেরি বিগিনিং থেকে বলছি, আপনারা একটু মনোযোগী হন, মনোযোগ দিলে ইনশাল্লাহ এটা আপনাদের হয়ে যাবে। আর যারা গতদিন ভালো মতো প্র্যাকটিস করেন নাই, হ্যাঁ, যাদের ভেজাল হয়ে যাচ্ছে, তারা আজকে বেশি মনোযোগ দেন, দেখবেন সহজ হয়ে গেছে। দেখেন, অ্যাসেট জেনারেলি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। আচ্ছা, কারেন্ট অ্যাসেট কাকে বলে? কারেন্ট অ্যাসেট বলে যেটা লেস দেন 12 মান্থ আমার কাছে থাকবে, 12 মাসের কম, ঠিক আছে, এটাকে বলা হয় কারেন্ট অ্যাসেট। আর নন কারেন্ট অ্যাসেট কোনটা? যেটা আমার কাছে 12 মাসের বেশি সময় ধরে থাকবে, সেটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। এবার এই নন কারেন্ট অ্যাসেটটাকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট, একটা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট, ঠিক আছে? ট্যানজিবল অ্যাসেট কাকে বলে? আচ্ছা, এই যে আমি বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ইসমাইল ভাই একটু রেকর্ড করতে পারবেন? আহ শিমুল ভাই নাই, একটু রেকর্ড করতে পারবেন ইসমাইল ভাই? আচ্ছা, ওনাকেও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অন্য কেউ একজন একটু রেকর্ড করেন তো ক্লাসটা, রেকর্ড করে একটু আপনারা গ্রুপে দিয়ে দিন। যে কেউ একটু রেকর্ডের ইয়া করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকজন ছিল শিমুল ভাই, তাকেও পাচ্ছি না। কি ব্যাপার, অনেকেই আজকে নাই, আমি বুঝতে পারলাম না। হুম, আচ্ছা, আপনাদের মধ্যে কেউই রেকর্ড করতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে, অনেককেই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আপনাদের মধ্যে কেউ একটু পারলে রেকর্ড করে ফেলেন। আহ আচ্ছা, আমরা শুরু করি। দেখেন, নন কারেন্ট অ্যাসেট দুই ভাগে বিভক্ত, ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট কোনটা? যেটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট, যাকে পিপিই বলা হয়, মানে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট। আর ইনট্যানজিবল অ্যাসেট কোনটা? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, যেমন বাতাস, যেমন অক্সিজেন। আচ্ছা, শিমুল ভাই পারলে একটু, ও শিমুল ভাই তো মনে হয় পিসি নষ্ট না। আচ্ছা, অন্য কেউ যদি পিসিতে থাকেন একটু রেকর্ড। জি ভাই, হ্যালো।
আচ্ছা, তো ঠিক আছে। ইসমাইল কি তাহলে করতাম। আচ্ছা, কেউ অন্য কেউ পারলে একটু রেকর্ডের ব্যবস্থা করেন তো। আচ্ছা দেখেন, নন কারেন্ট অ্যাসেট দুই ভাগে বিভক্ত, ট্যানজেবল অ্যাসেট, ইনট্যানজেবল অ্যাসেট। ট্যানজেবল অ্যাসেট কোনটা? যেমন ধরেন ফার্নিচার, মেশিন, হ্যাঁ, যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এই যে স্টেপলার, এটা ট্যানজেবল অ্যাসেট, ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন যদি আমি বলি অক্সিজেনের কথা, অনুভব করা যায় বাট দেখা যায় না, ছোঁয়া যায় না। হ্যাঁ, বাতাসের কথা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে, এটা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। তো ডেপ্রিসিয়েশনের ক্ষয়জনিত যে ব্যয় হয় সেটাকে বলা হয় ট্যানজিবলের, সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আর ইনট্যানজিবলের যেটা ক্ষয়জনিত ব্যয় হয় সেটাকে বলা হয় অ্যামorটাইজেশন। ঠিক আছে, তো ডেপ্রিসিয়েশনটা কি? একটা নন ক্যাশ এক্সপেন্স। নন ক্যাশ এক্সপেন্স। আচ্ছা, নন ক্যাশ এক্সপেন্স কাকে বলে? এক্সপেন্স টু টাইপস, একটা হচ্ছে ক্যাশ এক্সপেন্স, একটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। আচ্ছা, নন ক্যাশ এক্সপেন্স মানে যে এক্সপেন্সের জন্য কাউকে কোনো টাকা দেওয়া হয় না। আচ্ছা, এখন দেখেন ডেপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রি কি সেটা আমরা শিখবো। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পিপি ক্রেডিট, এটা আমরা কোথায় শিখেছি? অ্যাডজাস্টিং এন্ট্রিতে শিখেছি। ঠিক আছে। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যায় কোথায়? যায় ইনকাম স্টেটমেন্টে। কোথায় যায়? ইনকাম স্টেটমেন্টে। আচ্ছা, তো ইনকাম স্টেটমেন্টের কোন জায়গায় যায়? অপারেটিং এক্সপেন্সে যায়। অপারেটিং এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সের। অপারেটিং এক্সপেন্সের দুইটা ভাগ থাকে, একটা ভাগ থাকে সেলিং এন্ড মার্কেটিং, একটা থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা যায় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। ঠিক আছে, 9 জন মাত্র, 16 জনের মধ্যে মাত্র 9 জন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা ক্লাস করি। আর দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পিপি যেটা, এটা ক্রেডিট, এটা কোথায় যায়? এটা কন্টা অ্যাসেট অ্যাকাউন্ট। কন্টা মানে কি? অপোজিট। ঠিক আছে, তাহলে এটা ব্যালেন্স শিটে কোথায় যায়? দেখেন ব্যালেন্স শিটে পিপি সেকশনে যায়। পিপি নিচে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখতে হয়, লিখে এই অ্যামাউন্টটাকে মাইনাস করে পিপি কে বুক ভ্যালুতে দেখাতে হয়। ঠিক আছে, পিপি মানে কি? প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, যেমন ধরেন ফার্নিচার, যেমন ধরেন বিল্ডিং, যেমন ধরেন মেশিনারি, এগুলোকে বলা হয় পিপি। ঠিক আছে, যেই নাম থাকবে সেই নামের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ হবে, হয়ে বুক ভ্যালুতে আমরা সেটা দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নোট, এগুলো ছবি দেওয়া আছে, প্রিভিয়াস ডেতে আলোচনা করেছিলাম। এখন আমরা ডেপ্রিসিয়েশনের সেই ইয়াতে যাব। আগে আমরা টি লেজারটা শিখবো। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনের টি লেজার শিখবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুব ভালো করে বুঝতে হবে, বুঝার পর ম্যাথ এইভাবে প্র্যাকটিস করতে হবে। এগুলো তো গ্রুপে দেওয়াই আছে, আপনারা জাস্ট যাদের প্রিন্টার আছে প্রিন্ট করে নিবেন, যাদের প্রিন্টার নাই দেখে 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 পুরাটা নোট করবেন একটা পাকা খাতার মতো। করার পরে যে কোনো অঙ্ক এই ফরম্যাটে ফেলবেন, দেখবেন যে আপনার অঙ্ক হয়ে গেছে। যেটাতে প্রবলেম ফিল হবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে হবে। হ্যাঁ, আর এটুকু যদি আপনারা না করেন তাহলে এটার জন্য আপনারা দায়ী, আমার আর কিছু করার নেই। হ্যাঁ, আপনারা ম্যাথ করবেন, একটা ম্যাথে প্রবলেম হলো আমাকে সেন্ড করবেন, আমি আমার রিজনেবল টাইমে সেটা সলভ করে দিব। ঠিক আছে। আচ্ছা দেখেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা এক্সপেন্স অ্যাকাউন্ট। এক্সপেন্স অ্যাকাউন্ট মানে কি? মানে ডেবিট ব্যালেন্স। কার কার ডেবিট ব্যালেন্স হয়? আমি এর আগে শিখাইছিলাম, অ্যাসেট অ্যাকাউন্ট এবং এক্সপেন্স অ্যাকাউন্ট দুইটারই ডেবিট ব্যালেন্স হয়। ডেবিট ব্যালেন্স মানে কি? মানে ডেবিট সাইডে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে কি? ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে। আচ্ছা, আর তাহলে ব্যালেন্স বিডি যদি এদিকে হয়, এর বিপরীত দিকে হবে ব্যালেন্স সিডি। ঠিক আছে, ব্যালেন্স বিডি যদি ডেবিট সাইডে হয়, ব্যালেন্স সিডি হবে তার বিপরীত দিকে। ঠিক আছে। আচ্ছা, 12 জন, 16 জনের মধ্যে 12 জন আছে। আচ্ছা ঠিক আছে, আরো 2 জন জয়েন করার কথা, দেখা যাক কি হয়। তাহলে দেখেন ব্যালেন্স বিডি হলো ডেবিটে, ব্যালেন্স সিডি হলো ক্রেডিটে। তাহলে এই ব্যালেন্স সিডি যে অ্যামাউন্টটা এখানে যেমন 70 আছে, এই 70টা, এটা জানুয়ারির 31 তারিখে ব্যালেন্স সিডি মানে ক্লোজিং ব্যালেন্স। এটা পরের মাসে কি হবে? ব্যালেন্স বিডি হয়ে যাবে। তাহলে দেখেন ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে গেল 70। প্রত্যেকটা লেজার আমরা ব্যালেন্স বিডিতে নিয়ে এসে রাখবো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কি? এটা কন্টা অ্যাসেট অ্যাকাউন্ট। কন্টা মানে কি? অপোজিট, মানে অ্যাসেটের বিপরীত অ্যাকাউন্ট। তার মানে যা অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দেয় তাকে বলা হয় কন্টা অ্যাসেট অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে এটা কার মতো আচরণ করবে? লাইবিলিটিজ এর মতো নেচার, মানে লাইবিলিটিজ এর মতো আচরণ করবে। লাইবিলিটিজ এর মতো আচরণ করবে তার মানে কি? লাইবিলিটি হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তার মানে ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি হবে। ব্যালেন্স বিডি মানে কি? ওপেনিং ব্যালেন্স। তাহলে ব্যালেন্স বিডি যদি ক্রেডিট সাইডে হয়, ব্যালেন্স সিডি কোন দিকে হবে? ডেবিট সাইডে হবে। কবে হবে? মাসের শেষ দিন, 31 তারিখ।
আচ্ছা, এখন ব্যালেন্স সিডি থেকে আমরা কি করব, অলওয়েজ ব্যালেন্স বিডি তে নিয়ে আসবো। তাহলে পরের মাসে মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা কি করব, ব্যালেন্স বিডি, এই যে অ্যামাউন্টটা ছিল সিডি তে সেটাই বিডি হয়ে যাবে 80 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এটাও ছবি দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কেন করাচ্ছি, কারণ কোশ্চিনে আপনাদের কাছে ওরা চায় যে আপনারা জার্নাল এন্ট্রি করেন। ঠিক আছে, জার্নাল এন্ট্রিটা খুব ভালো মতো আপনাকে শিখতে হবে, কারণ এটা না শিখলে আসলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি আজকে এই জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, এইটার যে মানে একটা প্রসেস, ডেপ্রিসিয়েশনে কিভাবে লেজারের এন্ট্রি দিব সেটা আজকে আপনাদেরকে শিখাই দিব। তাহলে আপনাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি গেছিলাম কোথায়, আমি এগুলো শিখাচ্ছি, এর বাইরে কিন্তু আর কিছু নাই। এটি যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ডেপ্রিসিয়েশনের এই মাসটা আপনাদের নিশ্চিত হয়ে যাবে। এবং এইটুকু করার পরে আপনাদেরকে আরো অনেক কোশ্চিন বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন যদি কেউ সময় না পান, না করেন, তাহলে তো এগুলো ভুলে যাবেন। যেমন একজন আমাকে বলল যে ভাই পরের দিন সকালে করতে যায় সব এলোমেলো হয়ে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, আসলে এই যে রাত্রে পড়াচ্ছি না, এই ধরেন 10টা 40-এ ক্লাস শেষ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনাদেরকে 1-1.5 ঘন্টা রাতেই পড়তে হবে। রাতে যদি পড়েন তারপরে সকালে উঠে দেখবেন যে ধরতে পারছেন, আর রাতে যদি ঘুমায় যান তাহলে সকাল হতে হতে আমার লেকচারটা আপনাদের মাথা থেকে হারায় যাবে, কারণ এটা 3-4 ঘন্টা মাথায় থাকে। হ্যাঁ, তো শুরুতেই আপনাদেরকে এটা একটু ধরে নিতে হবে। আমরা তো আসলে 9টায় ক্লাস শুরু করি, আজকে ইলেকট্রিসিটির জন্য 1 ঘন্টা লেট হয়েছে। এরকমটা মাঝে মাঝেই হবে, যেহেতু ইলেকট্রিসিটি দেশের ক্রাইসিস, তো আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এছাড়া আসলে সমস্যা। আচ্ছা, তো দেখেন, আমি একটা কোশ্চিন দিচ্ছি। কোশ্চিনে কস্ট দেওয়া আছে 1 লাখ টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 40,000 টাকা, সেলিং প্রাইস দেওয়া আছে 70,000 টাকা। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি, মানে হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন, আজ পর্যন্ত ডেপ্রিসিয়েশন মানে যেদিন অ্যাসেট কিনেছে সেদিন থেকে আজ পর্যন্ত টোটাল যত ডেপ্রিসিয়েশন হয়েছে তার যোগফল। টোটাল ডেপ্রিসিয়েশন কত হয়েছে, 40,000 টাকা। আচ্ছা, তাহলে এটা বের করার নিয়ম আছে। দেখেন, যখন আমরা সেল করি তখন 3টা কেস হয়, হয় প্রফিট হয়, অথবা লস হয়, অথবা নো প্রফিট নো লস। এই যে কোনো নন প্রফিট নো লস কে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। আপনারা যারা ইকোনমিক্স পড়েছেন তাদের জানার কথা, যেই পয়েন্টে যে প্রফিটও নাই লসও নাই সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। প্রত্যেকটা কোম্পানি কি চায়, ইনিশিয়াল স্টেজে তার ব্রেক ইভেন পয়েন্টকে ওভার করতে চায়। যদি ব্রেক ইভেন পয়েন্ট পার হয়ে যায় তাহলে তারা সাস্টেন করার চেষ্টা করে, টিকে থাকার চেষ্টা করে। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলস সামনে আলোচনা করব, জাস্ট আজকে ডেপ্রিসিয়েশনটা শিখি। হুম, দেখেন, বুক ভ্যালু, বুক ভ্যালু মানে কি, বুকস অফ অ্যাকাউন্টস ভ্যালু। এই যে আমি কথাগুলো বলছি না, আপনাদের কাছে কাগজ কলম থাকা লাগবে, আমি বলা মাত্র সাথে সাথে লিখে ফেলতে হবে, কারণ আপনারা যদি লিখে না ফেলেন, আপনারা যেহেতু বিগিনার, নতুন মানুষ, এই কথাগুলো মাথায় থাকবে না, হারিয়ে যাবে। যা বলবো সাথে সাথে লিখবেন। আর আজকে রেকর্ড হচ্ছে না, আচ্ছা, বাকি দিনগুলোতে ওই যে শিমুল ভাই আমাদের রেকর্ডের দায়িত্ব দিয়েছিলাম, ওনার পিসিতে মনে হয় Recording প্রবলেম। in progress. আমি তো রেকর্ড করতে পারি, সেন্ড করতে পারি না, কোথায় কি থাকে আমি আর খুঁজে পাই না। তো যাই হোক, আপনারা পরবর্তীতে রেকর্ড করে গ্রুপে ক্লাসগুলো রেখে আবার সেকেন্ড টাইম শুনবেন ফ্রি টাইমে, তাহলে আপনাদের জিনিসটা আরো মজবুত হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, প্রফিট হলো না লস হলো, নাকি প্রফিট লস কোনোটাই হলো না, এটা জানার উপায় কি, এটা জানার উপায় হচ্ছে সবার আগে আমাকে বুক ভ্যালু বের করতে হবে। বুক ভ্যালু মানে কি, ক্যারিং অ্যামাউন্ট, সি এ মানে ক্যারিং অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে সি এ মানে শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় না, ঠিক আছে, ক্যারিং অ্যামাউন্ট হয়, এটা মাথায় রেখেন। তাহলে বুক ভ্যালু, বুক ভ্যালু কিভাবে বের করব, এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে বিয়োগ করতে হবে, কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে বিয়োগ করতে হবে। তাহলে দেখেন, কস্ট আছে 1 লাখ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 40,000, তাহলে 1 লাখ থেকে যদি 40,000 বিয়োগ করি তাহলে আমার বুক ভ্যালু কত দাঁড়ালো, 60,000। বুক ভ্যালু মানে কি, বুকস অফ অ্যাকাউন্টস ভ্যালু, মানে যেটা কোম্পানি মেনটেন করে, আমরা অ্যাকাউন্টেন্টরা যে খাতাটা মেনটেন করি কোম্পানির হিসাব নিকাশের, সেটাকে বলা হয় বুকস অফ অ্যাকাউন্টস। এটাকেই সংক্ষেপে বলা হয় বুকস অফ অ্যাকাউন্টস ভ্যালুকেই বলা হয় বুক ভ্যালু, মানে আমার খাতায় ভ্যালু এত, কত ভ্যালু, 60,000 টাকা আজকের দিনে। আচ্ছা, আজকের দিনে আমার খাতায় ভ্যালু হচ্ছে 60,000 টাকা, আমি আজকে বিক্রি করেছি, সেলিং প্রাইস হচ্ছে 70,000 টাকা।
তাহলে 60,000 টাকার জিনিস আমি 70,000 টাকায় বিক্রি করেছি, তার মানে কি, মানে আমার প্রফিট হয়েছে কত, হয়েছে 10,000 টাকা। তাহলে আমরা কি লিখবো, প্রফিট অন সেল অফ মেশিনারি। মেশিনারি বিক্রি করে লাভ হয়েছে কত, 10,000 টাকা। এই ক্যালকুলেশন করার পরে এর মাথার উপরে আমাকে একটা হেডিং দিয়ে দিতে হবে, প্রফিট ওয়ান সেল অফ মেশিনারি। প্রথমে 2 লাইন ফাঁকা রেখে আপনারা এগুলো এন্ট্রি করবেন। করার পর এই যে 2 লাইন, এখানে আপনি এটা লিখবেন, প্রফিট ওয়ান সেল অফ মেশিনারি। এখানে কিন্তু এক্সট্রা মার্কস থাকে, হ্যাঁ। আর এই হেডিং না দিলে 1.5 মার্ক বা 2 মার্ক কেটে নিবে 10-এর মধ্যে, এটা আপনারা মাথায় রেখেন, ঠিক আছে। এখন দেখেন, এই যে বুক ভ্যালু আমরা পেয়ে গেলাম 60,000, সেলিং প্রাইস 70,000, প্রফিট অন সেল অফ মেশিনারি কত হলো, 10,000। আচ্ছা, এখন এইটার আমরা পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, জার্নাল এন্ট্রি করব। আমরা যে জার্নাল এন্ট্রি করব সেখানে জাস্ট 2টা জিনিস নিব। কি কি নিব, একটা নিব সেলিং প্রাইস আর একটা নিব প্রফিট অন সেল অফ মেশিনারি। 2টা জিনিস নিব, সেলিং প্রাইস আর প্রফিট অন সেল অফ মেশিনারি। কিভাবে নিব দেখেন। ফার্স্ট কথা, আমি যখন সেল করলে টাকা পাই, তাহলে দেখেন ক্যাশ ব্যাংক সেল, কত পেয়েছি, 70,000 টাকা, 70,000। আর আমার কাছ থেকে কি গেছে, মেশিনারি চলে গেছে, মেশিনারি গেছে বলেই তো 70,000 পেয়েছি। মেশিনারির বুক ভ্যালু কত ছিল, 60,000 টাকা। যখন কোনো অ্যাসেট কোম্পানি থেকে চলে যায় সেটা সব সময় বুক ভ্যালুতে যায়, এই কথাটা আপনারা লিখে নেন। যখন কোনো অ্যাসেট কোম্পানি থেকে চলে যায় সব সময় বুক ভ্যালুতে যায়। তাহলে মেশিনারি কোম্পানি থেকে চলে যাচ্ছে মানে আমি বিক্রি করে দিয়েছি, বুক ভ্যালু কত, 60,000। বিনিময়ে টাকা পেয়েছি কত, 70,000, ক্যাশ ডেবিট হয়েছে। কেন, সেল করেছি তাই, ব্র্যাকেটে সেল লিখে দিলাম। আচ্ছা, তাহলে 60,000-এর মেশিন চলে গেল, টাকা পেলাম 70,000, তাহলে কি হলো, প্রফিট হয়েছে। এই যে এখানে আমরা ক্যালকুলেশন করেছি, প্রফিট কত, প্রফিট অন সেল অফ মেশিনারি কত, 10,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমার 2 নাম্বার জার্নাল এন্ট্রি। 1 নাম্বারটা কি হবে, যখনই কোনো সেল হবে, এটা আমি নিচে দিয়েছি, এটা আসলে উপরে যাবে, 2 নাম্বারটা নিচে আসবে। যখনই কোনো সেল হবে, আমি কি বলেছি, যখনই সেল হবে তখনই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট টু মেশিনারি ক্রেডিট। এটা কখন কখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হয়, 2টা ক্ষেত্রে, একটা হলো সেল আর একটা হলো স্ক্র্যাপ। সেলের মধ্যে থাকে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জও ওয়ান টাইপস অফ সেল, ঠিক আছে। তাহলে সেল আর স্ক্র্যাপ হলে কি হয়, এটাকে বলা হয় ডিরিকগনিশন। ডিরিকগনিশন মানে কি, আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট ছিল, এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তার মানে মেশিনারিটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোথায় থাকে, থাকে ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিটে আগে এটার এন্ট্রি ছিল, এটা আমার কোম্পানির অ্যাসেট ছিল, কিন্তু এই যে আজকে বিক্রি করে দিচ্ছি, তার মানে এখন থেকে আমার আর ব্যালেন্স শিটে এটাকে দেখা যাবে না। তো যখন মেশিনই চলে গেছে তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও চলে যাবে, কারণ এটা তার সঙ্গী, ঠিক আছে। তাহলে 1 নাম্বার এন্ট্রি কি দিব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট মেশিনারি ক্রেডিট দিয়ে তারপরে কি দিব, সেই মেশিনারি আবার চলে গেল, ক্রেডিট এবং ক্যাশ ব্যাংক ডেবিট। আর প্রফিট হলে প্রফিট, লস হলে ডেবিটে চলে যাবে। এই হলো আমাদের এন্ট্রি। এখন এই এন্ট্রির আমরা লেজার শিখবো, যেটা কতদিন করাই নেই, হ্যাঁ। এটা এখন আপনাদেরকে আমি একটু শিখাই দেবো, আপনারা জাস্ট একটু মনোযোগ দেন, তাইলেই হবে। আচ্ছা, সাপোজ ধরেন আমরা মেশিনারি অ্যাকাউন্ট করব, হ্যাঁ। মেশিনারি অ্যাকাউন্ট করব, তাহলে মেশিনারি লিখলাম, মেশিনারি অ্যাকাউন্ট। আচ্ছা, আপনাদের বোঝার জন্য এটা কি অ্যাকাউন্ট সেটাও লিখে দিই, এটা হলো অ্যাসেট অ্যাকাউন্ট। পরীক্ষায় আবার এই গোলাপি কালিটা লেখার দরকার নেই, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট কি হবে, ডেবিট ক্রেডিট। এটা হলো ডেবিট সাইড, ডেবিট ব্যালেন্স হবে। তাহলে দেখেন এখানে কি থাকে, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট। এখানে কি হবে, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে কি হবে, আমাদের মেশিনারি কোথায় কোথায় আছে আপনারা যদি দেখেন,
প্রথমে 1 নাম্বার এন্ট্রিতে আছে মেশিনারি, ক্রেডিট সাইডে আছে কত, 40,000 টাকা। আচ্ছা ডেট ধরেন নাই, তাহলে অ্যামাউন্ট কত, 40,000। ক্রেডিট সাইডে আছে মেশিনারি, যেহেতু মেশিনারি অ্যাকাউন্ট করছি তাহলে ডেবিট নামটা লিখতে হবে। তাহলে কি লিখবো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ভাইয়া খাতাটা আরেকটু উপরে উঠান। জি, এবার দেখেন তো হচ্ছে। আচ্ছা ধন্যবাদ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে 1 নাম্বার এন্ট্রি থেকে মেশিনারির অ্যাকাউন্ট করছি, মেশিনারি ক্রেডিটে আছে, প্রথমে ডেট দিব, ডেট নাই, তারপরে অ্যামাউন্ট দিব, 40,000 দিলাম, দিয়ে নাম বিপরীতটা লিখতে হবে, যেহেতু মেশিনারি অ্যাকাউন্ট করছি বিপরীতে কি নাম আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40,000 লিখে দিলাম। এটা ফার্স্ট এন্ট্রি কমপ্লিট। এখন সেকেন্ড এন্ট্রিতে দেখেন কি বলছে। সেকেন্ড এন্ট্রিতে মেশিনারি ক্রেডিটে আছে কত টাকা, 60,000 টাকা, তাহলে এখানেও ডেট নাই। এখানে আমরা মেশিনারির জায়গায় কি লিখবো, আচ্ছা মেশিনারির জায়গায় আমরা লিখবো হলো ক্যাশ অবলিক ব্যাংক সেল, ক্যাশ অবলিক ব্যাংক সেল কত টাকা, 70,000 টাকা। আচ্ছা আরেকটা কি লিখবো, প্রফিট ওয়ান সেল। প্রফিট ওয়ান সেল এটা কোন দিকে আছে দেখেন, এটা আমার ক্রেডিট দিকে আছে, ঠিক আছে। তাহলে এইটা আমার এই যে প্রফিট ওয়ান সেলটা এই পাশে চলে আসবে, ডেট নাই, হ্যাঁ। প্রফিট ওয়ান সেল অ্যামাউন্ট কত, 10,000 টাকা। 10,000 টাকা, 10,000 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে প্রফিট ওয়ান সেল লিখলাম। আচ্ছা এখানে ডেট নাই, তাহলে এইবার কি হবে দেখেন, এইবার আমার এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যাশ অবলিক ক্যাশ ব্যাংক সেল, আচ্ছা আর তারপরে প্রফিট ওয়ান সেল হলো। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কত হবে, 40 আর 70 কত হয়, 1,10,000 টাকা, 10,000 টাকা। আর এখানে কত হবে, এখানে হলো 10,000 টাকা, তাহলে 1,10,000 লিখে দিব, আর উপরে আছে 10, তাহলে ব্যালেন্সিং ফিগারে কত হবে, ব্যালেন্সিং ফিগারে হবে 1,00,000 টাকা, লক্ষ। তাহলে এটা কি, এটা হলো ব্যাংক বা ক্যাশ পারচেস, পারচেস ডেবিট, ব্যালেন্সিং ফিগার 1,00,000 টাকা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মেশিনারি অ্যাকাউন্ট হলো। এখন এই মেশিনারি অ্যাকাউন্টের পর আপনার কাছে যদি বলে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করো, সেটাও আমি শিখাই দিব, আরেকটা এন্ট্রিতে শিখাই, তাহলে আপনাদের ভালো হবে। দেখেন এখানে কি করেছি, জিনিসটা বোঝার চেষ্টা করেন। যারা লেজার ভালো করে শিখে এসেছেন তারা খুব সহজে বুঝতে পারবেন, আর যাদের লেজারের মধ্যে ঝামেলা আছে তারা কিন্তু এখানে ঝামেলায় পড়বেন। এগুলো শিখতেই হবে, এই জন্যই আগে আমি গ্রামার এতদিন ধরে পড়িয়েছি। দেখেন আমরা মেশিনারি অ্যাকাউন্ট করছি, 1 নাম্বার এন্ট্রিতে মেশিনারি আছে ক্রেডিটে কত আছে, 40,000, তাহলে 40,000 লিখলাম। লেখার পর মেশিন ডেট লিখতে হয়, ডেট নাই, ডেট নাই, তাহলে 2 নম্বরে অ্যামাউন্ট লিখতে হয়, অ্যামাউন্ট লিখলাম 40,000। এবার মেশিনারির বিপরীত নাম কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40,000 লিখে দিলাম। আচ্ছা এইবার আপনারা দেখেন ক্যাশ ব্যাংক সেল, এখানে দেখেন মেশিনারির বিপরীতে কি পেয়েছি, ক্যাশ ব্যাংক সেল কত টাকা, 70,000 টাকা, 70,000 টাকা এখানে লিখে দিলাম, ঠিক আছে 70,000। আর 10,000 কি হয়েছে, প্রফিট ওয়ান সেল অফ মেশিনারি, এটা চলে যাবে ডেবিট সাইডে, ডেবিট সাইডে চলে যাবে। কারণ কি, কারণ 70 থেকে এই পাশ থেকে এই পাশ বিয়োগ হয়, 70 থেকে 10 বিয়োগ হলে কত হয়, 60,000 টাকা, মানে মেশিনারির বুক ভ্যালু, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আপনারা দেখেন 40,000 আর 70,000 কত হয়, 1,10,000 টাকা, 1,10,000 এদিকে আছে শুধু 10, তাহলে ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে কি পাবো, 1,00,000 টাকা। এটা কি হয়েছে, এটা ব্যাংক পারচেস। কারণ কি, কারণ অ্যাসেটের ভ্যালু কখন বাড়ে, অ্যাসেটের ভ্যালু বাড়ার প্রধান কারণ হলো পারচেস, ঠিক আছে। একমাত্র প্রধান কারণ হলো পারচেস, পারচেস করলেই অ্যাসেটের ভ্যালু বাড়ে। আর এটা যেহেতু ডেবিট ব্যালেন্স, তার মানে অ্যাসেটের ভ্যালু এদিকে বাড়বে আর এদিকে হলো কমবে, যেমন ডেপ্রিসিয়েশন হলে অ্যাসেটের ভ্যালু কমে, তারপরে সেল করলে অ্যাসেটের ভ্যালু কমে। আমার কাছে ধরেন 5,00,000 টাকার মাল ছিল, 70,000 বিক্রি করেছি, তাহলে কি হয়েছে, আমার অ্যাসেটের ভ্যালু কমে গেছে।
কমাটা ক্রেডিটে হবে আর বাড়লে ডেবিটে যাবে। তো বাড়ে কখন? যখন আমার কাছে ধরেন 5 লাখ টাকার ফার্নিচার আছে, 6 লাখ কখন হবে? যখন 1 লাখের আমি কিনবো। তার মানে শুধুমাত্র পারচেস করলে অ্যাসেটের ভ্যালু বাড়ে, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে টি লেজার শিখতে হবে, এগুলো ক্যাশ ফ্লো চ্যাপ্টারে আরো ভালো করে শিখতে পারবেন। আপাতত আমি একটু আইডিয়া দিলাম, কারণ দুই একটা ডেপ্রিসিয়েশনের অঙ্কে এইভাবে করে লেজার চায়। সুতরাং লেজারে আপনাদেরকে অবশ্যই এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? আমি যে 1 মাস গ্রামার শিখাইছি, এখন সব জায়গায় এগুলোর প্রয়োগ পাবেন, ঠিক আছে? আপনারা জাস্ট মনোযোগ দিয়ে এগুলো করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা প্রফিট ওয়ান সেল করলাম, করার পরে এইবার কি সেকেন্ড কেসে যাব। সেটা কি? সেটা হচ্ছে লস ওয়ান সেল অফ মেশিনারি। আর গতদিন আপনারা যেহেতু ভালো করে পড়াশোনা করেন নাই, আজকে আমি হাফ টাইম রিভাইজ করে রেখে দিচ্ছি। প্লিজ আপনারা এগুলো প্র্যাকটিস করে ডেপ্রিসিয়েশনের কিছু অঙ্ক করবেন। যার যেখানে প্রবলেম হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আমি সেগুলোর অ্যান্সার পাঠাবো, তাহলে আপনাদের বেটার ক্ল্যারিটি হবে। আর আপনারা যদি আসলে না পড়েন, তাহলে আমার কথা বলাই হবে। দেখেন, কস্ট 1 লাখ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40,000, সেলিং প্রাইস ধরে নিলাম 50,000 টাকা। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখেন, বুক ভ্যালু কত? 60,000, সেলিং প্রাইস কত? 50,000। তাহলে আমার কোম্পানির অ্যাকাউন্টে দাম আছে 60,000, আমি পাচ্ছি বেচে 50,000, মানে আমার 10,000 লস। তাহলে 1 নাম্বার এন্ট্রি কি হবে? যখনই সেল হয়, আমি কি বলেছি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট, এটা হয়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট কখন হয়? দুইটা কেসের ক্ষেত্রে হয়, যখন সেল করি বা যখন স্ক্র্যাপ হয়, সেলের মধ্যে এক্সচেঞ্জও পড়ে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডি রিকগনিশন। মানে কি? মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে একে বের করে দেওয়া, এক কথায় শেষ। আচ্ছা, মানে আগে আমার কোম্পানির অ্যাসেট ছিল, এখন যেহেতু সেল করে দিয়েছি, এই আর আমার কোম্পানির অ্যাসেট না। ওকে। আচ্ছা, এখন তাহলে জার্নাল এন্ট্রি প্রথমে আমরা দিলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টু মেশিনারি। আচ্ছা, হয়ে গেল। এবার কি হলো? 40,000 মেশিনারি যখন ক্রেডিট হয়ে যায় 1 লাখ থেকে, বুক ভ্যালু চলে আসে কত? 60,000। এখন দেখেন দ্বিতীয় এন্ট্রি, ক্যাশ ব্যাংক সেল, কত? 50,000। এই যে আমরা এই দুইটা জিনিস নিব, সেলিং প্রাইস আর লস অন সেল অফ মেশিনারি, এই দুইটা জিনিস নিব। তাহলে ক্যাশ ব্যাংক সেল কত? 50,000, এই যে 50,000। আর এখানে লস ওয়ান সেল কত? লস হলে ডেবিট, লস ওয়ান সেল হচ্ছে 10,000। 50 আর 10-এ 60,000। মেশিনারি যে চলে যাচ্ছে সবসময় বুক ভ্যালুতে যাবে, আমি আগেই বলেছি, অলওয়েজ বুক ভ্যালু। তাহলে মেশিনারি কততে যাচ্ছে? 60,000-এ। যখনই কোনো অ্যাসেট আমার কোম্পানি থেকে চলে যাবে, সব সময় বুক ভ্যালুতে যাবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাহলে মেশিনারি ক্রেডিট 60,000, এই হচ্ছে আমাদের আহ এটা আমাদের ইয়া কোশ্চিন। এখন আগে যে আমরা লেজারটা করলাম, প্রফিটটা বিপরীত দিকে চলে গেছিল, এইবার লসটা কিন্তু সেলের দিকেই থাকবে। আপনারা করবেন, কারো কোনো প্রবলেম হলে আমাকে সেন্ড করবেন, আমি অবশ্যই সেটা আপনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পরে এখন আমি আপনাদের সাথে এদের ইয়াটা আলোচনা করব, ফরম্যাটটা, হ্যাঁ? এই ফরম্যাট আলোচনা করার পরে আপনারা নিজে নিজে ভাই ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে সেটা জানাবেন, জানাইলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিলে আমি সেটা আপনাদের সলভ করে দিব। সলভ করে দিলে আপনাদের পড়তে সুবিধা হবে। আর যদি আপনারা না পড়েন তাহলে আসলে বলার কিছু নাই, হ্যাঁ? আচ্ছা, 1 মিনিট, আমি জাস্ট আপনাদের। ভাইয়া একটা কথা বলবো। জি জি, বলেন। আপনি তো হচ্ছে এখন দুইটা কোয়েশ্চেন আমাদেরকে দেখাইলেন, এখন এইরকম কোয়েশ্চেন গুলো আমরা কি আইসিএমপি এর ম্যানুয়ালে পাবো বা অন্য হ্যাঁ কোথাও হ্যাঁ, পাবো, অন্য বই বা কিছুতে? আইসিএমইবির ম্যানুয়ালেও আছে। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অনেকগুলো কোশ্চিন দিয়ে দিচ্ছি, আপনাদের মনে হয় খুঁজতে অসুবিধা হয়। প্রিভিয়াস কোশ্চিন থাকলে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশনের কোশ্চিন আছে, হ্যাঁ? প্রিভিয়াস কোশ্চিনে আপনারা মনে হয় খুঁজতে অসুবিধা হয়, আপনারা একটু খুঁজবেন, না খুঁজলে আসলে এগুলো তো নিজেকে অ্যাক্টিভ হইতে হবে, তাই না? আর আমি দরকার হলে কিছু ক্লাসের পরেই আপনাদেরকে আমি কিছু ইয়া দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে আপনারা প্র্যাকটিস করেন। তবে সবচেয়ে ভালো আপনারা যদি সময় দিয়ে কোশ্চিনটা বোঝার চেষ্টা করেন, তাহলে কোশ্চিনের মধ্যে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশনের ম্যাথ থাকে। এই যে আমি এখন যে ফরম্যাট দিব, এই 4টা মেথডই আসে, আর বাইরে আর আসে না। এই 4টা মেথড করলে আপনাদের হয়ে যাবে। 9 মিনিটের মতো আছে, আমি ভালো করে বুঝাই দিচ্ছি। আমি কোশ্চিন দিব, আপনারা করবেন। কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। দেখেন, স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন শিডিউল 6টা ঘর হবে 4 মেথডেই। কয়টা ঘর? 6টা। দেখেন, ইয়ার,
ডেপ্রিসিয়েবল কস্ট, ডেপ্রিসিয়েশন রেট, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু এন্ড। প্রত্যেক ঘরেই শুধু 2 নম্বর ঘরটা চেঞ্জ হবে, তাছাড়া বাকিগুলো সব একই থাকবে। ঠিক আছে, আপনারা যারা প্র্যাকটিস করবেন এটা কিন্তু কঠিন কিচ্ছু না। দেখেন স্টেট লাইনের বেলায় কি হবে, ডেপ্রিসিয়েবল কস্ট। ডেপ্রিসিয়েবল কস্ট কিভাবে বের হয়, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু, এটা হলো ডেপ্রিসিয়েবল কস্ট। এর সাথে ডেপ্রিসিয়েশন রেট গুণ করে দিলে পেয়ে যাবেন ডেপ্রিসিয়েশন দিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে বুক ভ্যালু এন্ড। আচ্ছা, ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে কি হয়, জাস্ট এই ডেপ্রিসিয়েবল কস্টের জায়গায় আসবে বুক ভ্যালু বিগিনিং। তো বুক ভ্যালু বিগিনিং কোথায় আমরা পাবো, যেটা কস্ট সেটাই বুক ভ্যালু বিগিনিং। ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বর আসেন, ডিক্লাইনের পরে ডাবল ডিক্লাইন। ডাবল ডিক্লাইন বলতে কি বোঝায়, এই যে ডেপ্রিসিয়েশনের রেট, সাপোজ ধরেন এটা 10% ছিল, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, 20%, এরকম। আর কিছুই না, সব সেম। আচ্ছা, এবার আপনি চলে আসেন 4 নম্বরে, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। এখানে কি বলছে, ইয়ার, এখানে জাস্ট এই বুক ভ্যালু বিগিনিং এর জায়গায় আসবে অ্যাক্টিভিটি ইউনিট, আর কিচ্ছু নাই। এই 4টাই ফর্মুলা, আপনারা এই 4টা ফর্মুলায় ম্যাথ করবেন, যে কোনো ম্যাথ ডেপ্রিসিয়েশনের হয়ে যাবে ইনশাল্লাহ, কোনোটাই আপনার প্রবলেম হবে না। আর আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কিছু কোশ্চিনের ছবি দিয়ে দিচ্ছি এবং তারা অ্যান্সারও দিয়ে দিচ্ছি। আপনারা যারা দুর্বল, কোশ্চিনটা পেজের বাম পেজে লিখে ডান পেজে অ্যান্সারটা দেখে দেখে লেখেন, দেখে দেখে লিখলেও আপনি শিখে ফেলবেন, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, কিন্তু আপনারা যদি না পড়েন না করেন তাহলে আসলে শিখতে পারবেন না। ঠিক আছে, আমি জাস্ট এখন আরেকটু আলোচনা করব, পরে এই ক্লাস শেষ হয়ে গেলে আপনাদেরকে আমি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। কারণ আমি আগায় তো লাভ নাই, আপনারা যদি আসলে না পড়েন, তাই না, তাহলে আমি আগায় কোনোই লাভ হবে না। আচ্ছা, আমি জাস্ট আপনাদের যে একটু আলোচনা করব। আচ্ছা, সেটা হচ্ছে স্টেট লাইন ডেপ্রিসিয়েশন শিডিউল। দেখেন কি বলছে, সাপোজ কস্ট আছে 1,10,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু 10,000 টাকা, টাইম হচ্ছে 5 ইয়ার্স। তাহলে স্টেট লাইনে প্রথমে কি হয়, ডেপ্রিসিয়েবল কস্ট। ডেপ্রিসিয়েবল কস্ট কিভাবে বের করতে হয়, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। তাহলে 1,10,000 হলো কস্ট, সেলভেজ ভ্যালু হলো 10, বিয়োগ করে দিলাম, তাহলে কত হয়, 1,00,000 টাকা। আচ্ছা, ইয়ার কত, 5 ইয়ার্স। তাহলে রেট কিভাবে বের করব, 100% কে 5 দিয়ে ভাগ করব, করলে 20%। এই যে দেখেন 20%। তাহলে এবার ডেপ্রিসিয়েবল কস্টের সাথে ডেপ্রিসিয়েশন রেট গুণ হবে, তাহলে 1,00,000-এর সাথে 20% গুণ হলে কত হয়, 20,000। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি, টোটাল ডেপ্রিসিয়েশন 20,000। এবার বুক ভ্যালু এন্ড কত, এই যে কস্ট উপরে গোলাপি কালি দিয়ে লিখে দিয়েছি 1,10,000, এখান থেকে এই 20,000 বিয়োগ হবে, তাহলে কত থাকে, 90,000। এটা থেকে প্রত্যেকবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ হলে এই ঘর আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আপনারা ম্যাথটা করেন, করার পর দেখেন স্টেট লাইনে ডেপ্রিসিয়েবল কস্ট, রেট আর ডেপ্রিসিয়েশন তিনটা সবসময় সেম থাকে, আনচেঞ্জড, আমি লিখে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এটা গেল স্টেট লাইন ডেপ্রিসিয়েশন শিডিউল। এবার আপনারা চলে আসেন ডিক্লাইনিং ব্যালেন্স মেথড শিডিউল। এখানে ডিফারেন্সটা কি দেখেন, প্রথমে বুক ভ্যালু বিগিনিং, এটা কোনটাকে বলে, কস্ট কে বলে। কস্ট কত ছিল, 1,10,000, 20%, তাহলে ডেপ্রিসিয়েশন হলো 22,000। এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 22,000। বুক ভ্যালু এন্ড কত, 1,10,000 থেকে 22 বাদ দিব, বাদ দিলে আমরা পাচ্ছি 88,000 টাকা। এই 88,000 এবার চলে যাবে বুক ভ্যালু বিগিনিং। আগেরটাতে কিন্তু প্রত্যেকবার কস্টই ছিল, মানে ডেপ্রিসিয়েবল কস্টই ছিল, কিন্তু এখানে কি হচ্ছে, বুক ভ্যালু এন্ড পরের বছর বুক ভ্যালু বিগিনিং হচ্ছে। এটার সাথে আবার 20% গুণ করব, করলে ডেপ্রিসিয়েশন আসবে, এই ডেপ্রিসিয়েশন উপরেরটার সাথে যোগ হবে, যোগ হলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসবে। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে 1,10,000 কস্ট যেটা গোলাপি কালিতে লিখেছি সেখান থেকে বিয়োগ হবে, হলে বুক ভ্যালু এন্ড আসবে। এইভাবে করে এই ম্যাথটা কমপ্লিট হবে। ঠিক আছে, আপনারা এটা দেখেন, ভালো করে এটা প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন, আমি বারবার বলছি। আর ডাবল ডিক্লাইনিং হলে কি হবে, ধরেন এখানে আসলো ডাবল ডিক্লাইন মেথড আরেকটা, তাহলে 20% কে 2 দিয়ে গুণ করব, তাহলে রেট কত হবে, 40%। বাকি সব সেম থাকবে, ক্যালকুলেশন করে যা আসে তাই। ঠিক আছে, এইভাবে আপনারা ম্যাথগুলো প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। সময় কমে গেল, আমি জাস্ট একটা কথা আপনাদেরকে বলি, আপনারা এই আজকে আমি বেশ কিছু কোশ্চিন
এগুলো হচ্ছে সিএমএ তে প্রিভিয়াস ইয়ারে আসছে। হ্যাঁ, এরকম বেশ কিছু কোশ্চিন দিব এবং তার অ্যান্সার নিচে নিচে দিয়ে দিব প্রত্যেকটা কোশ্চিনের নিচে। হ্যাঁ, আপনারা কোশ্চিন গুলোও অ্যানালাইসিস করবেন, তার অ্যান্সার গুলোও অ্যানালাইসিস করবেন। এবং মিনিমাম কালকে যেহেতু রবিবার, সোমবারের দিন আপনাদের ক্লাস, মিনিমাম 20টা অঙ্ক আপনারা করবেন, কারণ আগামী দিন আমরা অন্য টপিকে যাব। এবং এই 20টা অঙ্কের মধ্যে কারো যদি কোনোটা বুঝতে প্রবলেম হয়, সে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। যারা অফিস করেন তারা অবশ্যই মেসেজ যে কোনো টাইম দিয়ে রাখতে পারেন, রাত দিন 24 ঘন্টা। আমি আমার ফ্রি টাইমে তাদেরকে আমি মেসেজ দিব। আর কেউ যদি ফ্রি থাকেন, সে যাই হোক, আমি তাদেরকে ফ্রি টাইমে নক দিব, তারা কল দিতে পারেন। হ্যাঁ, যখন আমার ক্লাস থাকবে না সেই সময়টুকুতে। তো এটা খুব কম সময় হয়, আমি চেষ্টা করব হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অ্যান্সারটা বুঝিয়ে দেওয়ার। ইনশাল্লাহ অসুবিধা হবে না। তো আপনাদেরকে আগে প্র্যাকটিস করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে আসলে ডিফারেন্সটা কই। 6 ঘরের মধ্যে প্রত্যেকবারই সেকেন্ড ঘরে ডিফারেন্স, বাকি সব এক। বাকি সব এক নিয়মে চলে। আপনারা জাস্ট যখন প্রতিটা নিয়মের 5টা 5টা করে অঙ্ক করবেন, তখন আপনাদের দখল আসবে। আর যদি আপনারা অঙ্ক না করেন, আসলে পরে আর মিলাইতে পারবেন না। হ্যাঁ, আর এই এই চ্যাপ্টারটা যারা প্র্যাকটিস করে তাদের জন্য সহজ, যারা করে না তারা কখনোই মিলাতে পারে না। হ্যাঁ, 10 মার্ক থাকে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমার মনে হয় 30টা কোশ্চিন দেখলে 28-29 বারই দেখবেন যে ডেপ্রিসিয়েশনের অঙ্ক আছে, 1-2 বার হয়তো বাদ দিয়েছে, এটা এই রিসেন্ট। হ্যাঁ, ছাড়া এমন কোনো এক্সাম নাই যখন ডেপ্রিসিয়েশন আসে না। সুতরাং আপনারা অনেক বেশি গুরুত্ব দিবেন। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে এখন একটু বলেন, কারণ আর 1-1.5 মিনিট আছে। এরপরে আমি আপনাদেরকে অনেকগুলো কোশ্চিন দিব এবং প্রতিটা কোশ্চিনের নিচে তার অ্যান্সার দিয়ে দিব। আপনারা জাস্ট কি করবেন, যাদের প্রিন্টার আছে প্রিন্ট করে নিবেন, আর যাদের প্রিন্টার নাই তারা হাতে বাম পাশের পেজে কোশ্চিনটা লিখবেন আর ডান পাশের পেজে অঙ্কটা করবেন। যেভাবে আমি বলি এভাবে করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের দখল চলে আসবে। হ্যাঁ, তবে হাতে যারা লিখবেন, মানে যাদের সময় আছে হাতে লেখার চেষ্টা করবেন। আর যারা কর্মজীবী মানুষ, হয়তো অত সময় নাই, তারা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এইটুকু আপনাদেরকে করতেই হবে, কারণ না করলে আপনারা আসলে আগাতে পারবেন না। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে শেয়ার করতে পারেন। আচ্ছা, ইসমাইল ভাই আছেন? ভাই, হ্যাঁ দিদি বলেন। আচ্ছা ভাই, ওই যে আমরা তো 4টা মেথড হচ্ছে শিখতেছি, এখন 4টাই কি ঠিক। কাজে লাগবে নাকি যে কোনো 2টা করলেই হবে? যে ফার্স্টে 2টা না যে না না না, স্ট্রেট লাইন 4টাই করা মেথড লাগবে। হচ্ছে 4টাই করা লাগবে, চার- কারণ আইসিএমএবি আপনাকে উল্লেখ করে দিবে যে এই মেথডে করো। ঠিক আছে, আপনার ইচ্ছায় আচ্ছা দিবে না, ওনার ইচ্ছায় আপনাকে অ্যান্সার করে আসতে হবে। উনি যে কোনোটা বলতে পারে। তো যে কোনোটা বললে তো আপনি তখন ধরা খেয়ে যাবেন যদি শিখে না যান, তাই না? আপনাদের সবার কাছে প্রিভিয়াস কোশ্চিন আছে না? আমাকে একটু বলেন তো। প্রিভিয়াস কোশ্চিন থাকা লাগবে এবং সেই কোশ্চিন গুলোকে আচ্ছা মার্ক ভাই। করতে হবে। হ্যাঁ, সেই কোশ্চিন গুলোকে মার্ক করতে হবে যে কোন কোন বছর ডেপ্রিসিয়েশন এসছে, সেখানে কোন মেথড চাচ্ছে, এবং সেইগুলো অঙ্ক করার চেষ্টা করতে হবে। তাইলে আপনারা শিখতে পারবেন। মানে এটা হলো আপনাদের চেষ্টাটাই আপনাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, আমি এইটুকু বুঝায় কখনোই হবে না, আমি জাস্ট রাস্তাটা দেখাই দিচ্ছি। আপনাদেরকে এই ঠিক ম্যাথ আছে গুলো প্র্যাকটিস করতে হবে এবং ভাইয়া। প্র্যাকটিস। হ্যাঁ জি বলেন। ভাই, আর একটু বলি, ওই যে কোশ্চেনের যে ইয়েটা, ওই দোকান নামটা একটু দিয়ে দেন। আমি অনেকভাবে ট্রাই করছি ভাইয়া, মানে লোকজন পাঠায়, কিন্তু কাউকে দিয়ে আমি আনাইতে পারিনি। কোশ্চেনের নাকি নাই, ওই রয়্যাল আচ্ছা বুক আমি প্রকাশনী বলি। এটা সেটা বহুত ঘুরছে, ওরা দিতে পারেনি আমাকে কোশ্চেনের আচ্ছা, মানে ইয়া আমি বলি। সেট যে পাওয়া যায় বা সলিউশন। হ্যাঁ আমি বলি, ওটার নাম হচ্ছে ভাই ভাই ফটোকপি, গাউসুল আজম মার্কেট। আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি ওনাকে কল করে বিকাশ করে দিলেই যে কয় টাকা বিল উনি আপনার পাঠাও টাঠাওয়ার মাধ্যমে আপনার ঘরে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা আচ্ছা যারা ঠিক আছে। কর্মজীবী মানুষ ঘরে বসেই পেয়ে যাবেন ভাই ভাই ফটোকপি। আমি ক্লাস শেষে আবার নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কোশ্চিন না থাকলে তো আসলে আপনারা কোনো প্র্যাকটিসই করতে পারবেন না, সেটাই, মানে বুঝতেই পারবেন মুশকিল না যে হচ্ছে, মুশকিল পরীক্ষায় কি হচ্ছে, আসছে, বুঝতেছি না আমরা। কি করা লাগবে, আপনি পারছেন কিনা, নিজের দক্ষতাটা তো যাচাই করতে হবে। আমি ধরেন এই ক্লাসের মাধ্যমে ডেপ্রিসিয়েশন শেষ করে দিলাম, আপনি প্র্যাকটিসই করলেন না, তাহলে তো আপনি কখনোই পারবেন না।